ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। দর্শক, ক্রিকেট নিয়ে বেশ আলোচনা চলছে, কেমন হতে যাচ্ছে এশিয়া কাপের স্কোয়াড। একই সাথে এই যে এশিয়া কাপটা হচ্ছে আরব আমিরাতে, সেই এশিয়া কাপ নিয়েও তো রাজনৈতিকভাবে নানা কথা শোনা যাচ্ছে। এই যে ভারত পাকিস্তানের সাথে খেলতে চাচ্ছে না, লিজেন্ডদের অনেক ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ ব্যস্ত নিজেদেরকে নিয়ে। কেমন প্রিপারেশন হবে জানা গিয়েছে নেদারল্যান্ডস আসছে বাংলাদেশকে প্রস্তুত করতে। মানে হ্যাঁ, অসমের বন্ধু হিসেবে এখন আর জিম্বাবুয়ে নয়, এখন নেদারল্যান্ডসকেই আমরা দেখব। তবে হিতে যাতে বিপরীত না হয়ে যায় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো একই সাথে কিন্তু আমরা ঘরোয়া লিগ নিয়ে কাজ দেখছি, তৎপরতা দেখছি। এনসিএল আসছে সামনে, বিপিএল নিয়ে বেশ বড়সড় একটা আয়োজনের প্ল্যান আমরা দেখতে পাচ্ছি বিসিবির মধ্যে। বিসিবি কর্তারা জানাচ্ছেন বেশ কিছু পরিবর্তন আসছে। তো আজকের এই আয়োজনে আমরা ক্রিকেট নিয়ে যে আলাপগুলো আছে সেগুলো একটা একটা করে করব, এবং সেই আলাপগুলো করার জন্য কিন্তু আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের দুজন সাবেক তারকা। আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, একই সাথে আছেন শামসুর রহমান শুভ। দুজনকেই স্বাগত আমাদের স্টুডিও। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বলছিলাম এশিয়া কাপ। মানে এশিয়া কাপের আগে স্কোয়াডে আর কোনো পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি কিনা সেটা একটা বড় ব্যাপার, এইটা একটু জানার চেষ্টা করব। একই সাথে এনসিএল আর বিপিএলে অনেক পরিবর্তনের আশ্বাস, কিন্তু নতুনত্ব যেটা, সেই নতুনত্ব আসবে কি সেগুলো কিন্তু আমরা জানতে চাইবো। আমাদের প্যানেলে যারা গেস্ট আছেন তাদের কাছ থেকে আমরা আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই যেতে চাই হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, এই যে আমাদের লাস্ট যে সিরিজটা ছিল পাকিস্তান সিরিজ, সেইখানে আমরা একেবারে গুড নোটে শেষ করেছি। তারপরও কিন্তু কিছু চেঞ্জের আভাস আসছে। অনেকে জিজ্ঞেস করছে যে এই যে একটা লম্বা সময়, এর মধ্যে কি আর পরীক্ষা নিরীক্ষা কি আমরা আশা করি কিনা? আসলে আমাদের এখন সত্যি কথা বললে যদি দেখেন, ম্যাক্সিমাম কিন্তু ইয়াং জেনারেশন, নতুন একটা টিম খেলছে। তো ওইখানে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছেন, তাদেরকে এই মাঝখানে সুযোগ দিয়ে, একটা দুটো সুযোগ দিয়ে আসলে মনে হয় যে দেওয়া যেতে পারে। বাট নেদারল্যান্ডে আসছেন, আমি জানি ভুটানও আসার কথা, নেপাল আসার কথা। সো যদি নেপাল আসে তারও ভালো, দিতে পারেন। বাট সংখ্যাটা যাতে বেশি না হয়, একটা দুটা আমরা চেক করে দেখতে পারি। বিকজ কারণ এরাই কিন্তু সামনে দিয়ে বাংলাদেশ টিমকে নিয়ে যাবে। T20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, নিউ জেনারেশন পুরোটাই কিন্তু আস্তে আস্তে সবাই সিনিয়ররা চলে যাচ্ছেন। এরপর লিটন শান্ত আর মুস্তাফিজ বাদে কিন্তু সবই ইয়াং। তো আমার মনে হয় যে সিরিজটা যদি হয় সেখানে দু একজন চেঞ্জ করে দেখতে পারেন, এটা আমার মতামত। আমরা গতকালকে দুজন তারকা আমাদের সাথে কথা বললেন। খালেদ আহমেদ তিনি বলেছেন, আবার বগুড়ায় গিয়েছিলেন, তাসকিন আহমেদ একটা বাণিজ্যিক কার্যক্রমে গিয়েছিলেন, সেখানে যে কিন্তু তিনিও বলেছেন যে আসলে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়াটা কিংবা ফাইনাল হওয়াটা এটা তাদের স্বপ্ন। এবারও কি সেই স্বপ্নটা অধরা থাকবে, নাকি এবারে যে দলটা, সেই দলটাকে আপনি কতটুকু রেট করছেন যে এটা অ্যাচিভেবল? T20 তো বলা ভেরি ডিফিকাল্ট, কোন দিন কে ভালো খেলেন ঠিক নেই। সো আমার মনে হয় যে T20-তে বর্তমানে যদি লাস্ট দুটো সিরিজ দেখেন, শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, এটা একটা প্লাস পয়েন্ট আছে। বাট তারপর আমাদের যে ধারাবাহিকতা সবসময় থাকে না, এই জায়গাটা আমরা আসলে আমার কাছে মনে হয় পিছিয়ে আছে। আসলে আমাদের উচিত, আমরা যারা দর্শকরা আছি বা আমরা যারা আছি, আমাদের উচিত আসলে ম্যাচ টু ম্যাচ, যে একটা ম্যাচ জিতি তারপরে সেমিফাইনাল ফাইনাল যেটা একটু পরে আসুক। বাট আমি মনে করি যে আমাদের যে এখন যে ইয়াং টিমটা, তাদেরকে বেশি মানে মানে কথাবার্তা এগুলো কম বলে যদি তারা যদি গ্রামে খেলতে পারেন, একটা সময় যে এই টিমটা কিন্তু ভালো একটা রেজাল্ট দিবে, যেটা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো মানে ট্রফি। বাংলাদেশ ক্রিকেট টিম মানে মহিলারা পেয়েছে কিন্তু পুরুষরা পায়নি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে টিমটা আছে সব কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার, শুধু এখন তাদের অভিজ্ঞতা দরকার, কিছু মানসিক মনোবিজ্ঞানীর কিছু কাজ আছে, এগুলো করা দরকার। তো এইগুলোর থেকে তারা যখন সেট আপ হবে এবং টিমটা বন্ডিং হচ্ছে, আমার মনে হয় বন্ডিংটা যাতে আরও বাড়ে। বাংলাদেশের টিমের বন্ডিংয়ের জায়গাটা একটু হলেও থাকে আমার কাছে মনে হয়। মাঠের অ্যাটিটিউড বা কথাবার্তা দেখলে মনে হয় বন্ডিংটা কম। সেই বন্ডিংটা যদি চলে আসে, আমি মনে করি যে বাংলাদেশ টিম অনেক ভালো টিম। বাট একটা ম্যাচ জেতার পরে সেটাতে সেই জয়ের ধারাটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশ টিম, তাহলে সম্ভব। অবশ্যই, কারণ আমাদের বোলিং সাইড বলেন, এখন চমৎকার বোলিং করছে টিম। ব্যাটিংটাও কিন্তু যদি তামিম ইমন মোটামুটি সেট হচ্ছেন, কিন্তু তামিম মোটামুটি আপনি দেখেন তামিম ওয়ার্ল্ড কাপ যখন শুরু করলেন সবাই অনেক কথা বলেছে, এখন কিন্তু তামিম মোটামুটি মূল ব্যাটসম্যান হয়ে দাঁড়াচ্ছে। সো আমার মনে হয় যে ইমনও সেরকম হয়ে আসবে, ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাওয়া যাবে।
অবশ্যই শামসুর রহমান শুভ, শান্ত ভাই একটা কথা বললেন যে কথা বলার সময় আমাদেরকে আরেকটু বাস্তববাদী হওয়া প্রয়োজন। অনেক সময় অনেক আবেগ তাড়িত হয়ে অনেক কথাই বলে ফেলেন, তবে এই যে ম্যাচ বাই ম্যাচ এই জিনিসটা কিন্তু আমাদের সাথে খুব যায়, এটাই আমরা সবসময় একটু বলে সেফ সাইডে থাকতে পারি। মানে আসলে কি আমাদের এখন এই ম্যাচ বাই ম্যাচ খেলবো এটাই বলা উচিত, নাকি সেটা আমরা বিগ ড্রিম মানে আমরা একটা বড় স্বপ্ন নিয়ে এগোনো উচিত, কোনটা করা উচিত? দেখেন, স্বপ্ন আপনাকে অবশ্যই বড় করতে হবে। আপনি যদি ড্রিম না দেখেন, আপনি তাহলে ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে অ্যাচিভ করতে হলে আপনাকে প্রথমে ড্রিম দেখতেই হবে। আর আমি মনে করি যে আমরা অনেক বছর ধরে আসলে আমরা একটা ট্রফির জন্য সবসময় ক্ষুধার্ত ছিলাম, এবং আমার মনে হয় যে আমরা এই জায়গা থেকে এখনো বের হতে পারিনি। হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে যে আমরা যে লাস্ট 2টা সিরিজ খেলেছি, আমরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি, আমরা খুব ভালো টিমের সাথে জিতেছি। হ্যাঁ, জিতাটা একটা হ্যাবিটের ব্যাপার। এই হ্যাবিটটা আপনি যত বেশি ক্যারি করতে পারেন টিমের সাথে, টিম একটা ভালো অবস্থানে যাবে, এবং দিন শেষে কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা ভালো রেজাল্ট বয়ে আনবে। হ্যাঁ, তো এই কারণে আপনি এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে, যেটা শান্তভাবে বললো, যে টিম বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এদের আমার মনে হয় যে এদের বন্ডিংটা খুবই ভালো, কারণ এরা আন্ডার-19 আন্ডার-17 থেকে এরা একসাথে অনেক বছর খেলেছে, এবং এরা কিন্তু 1-2 বছর বা 1-1.5 বছরের গ্যাপের সব প্লেয়ার। হ্যাঁ, 15 থেকে আসছে। হ্যাঁ, 15 থেকে আসছে। তো এইগুলো কিন্তু সবচেয়ে ভালো জিনিস যে এগুলো কিন্তু শান্তর ভাইদেরই হাত ধরেই কিন্তু আজকে এত দূর পর্যন্ত এসেছে। হ্যাঁ, কারণ ওনারা সেই আগে থেকে এদের সিলেক্ট করেছে, জাকির বলেন, লিটন বলেন বা শান্ত। হ্যাঁ, তো এদের কিন্তু এদের ব্যাপারে উনিও যেমন খুব ভালো মতন জানে, এদের ব্যাপারে কিন্তু এখন যারা আছে কোচিং স্টাফে এরাও খুব ভালো মতন জানে। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের সাহসটা রাখতে হবে, এবং আমরা কোনো কিছু টুর্নামেন্টে যাওয়ার আগে যেন আমরা চিন্তা না করি যে আমরা চ্যাম্পিয়ন হতে যাব। হ্যাঁ, তো আমরা ভালো ক্রিকেট খেলতে যাব, এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, কিন্তু চ্যাম্পিয়ন হব কি না আমরা যখন ভালো ক্রিকেট না খেলবো তখন কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ আপনি যখন এশিয়া কাপের একটা স্টেজে যাবেন তখন কিন্তু আপনি ফার্স্ট রাউন্ডের পরে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এদের শ্রীলঙ্কা, এদের সাথে আপনার মোকাবেলা হবে। তো এরাও কিন্তু খুব ইজি টিম না, এরা কিন্তু ওয়ার্ল্ড ডমিনেট করা টিম। তো আপনাকে ওই ধরনের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। তা যখন আপনি স্মার্ট ক্রিকেট খেলবেন তখন কিন্তু আপনার জেতার চান্সেসটা অনেক বেশি থাকবে। অবশ্যই একটা জিনিস যে আমরা যখন দায়িত্ব নেওয়ার কথা বলি, মানে ধারাবাহিকতার কথা বলি, টি-20তে ধারাবাহিকতা এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। মানে অনেক ব্যাটারের ক্ষেত্রে, অনেক বোলারের ক্ষেত্রে ধারাবাহিকতা কঠিন হয়ে যায়। তারপরেও মানে এখন দলের যে অবস্থা, এই ধারাবাহিকতা কি আসলে ধরে রাখাটা সম্ভব কিনা? মানে নেদারল্যান্ড সিরিজ তাদেরকে কতটুকু হেল্প করবে মানে নিজেদেরকে বুঝতে, নিজেদের ধারাবাহিকতা রাখতে? দেখেন, অবশ্যই হেল্প করবে, যেহেতু আপনি খুব তাড়াতাড়ি এশিয়া কাপ আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এর মধ্যে দেখেন আপনি যতগুলো বড় টিম আছে সবাই কিন্তু বিজি, তাদের নিজস্ব হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজের জন্য বিজি। তো এর মধ্যে আপনি নেপাল এবং নেদারল্যান্ড টিম কিন্তু খারাপ না, যেহেতু শর্ট ভার্সনে আপনি কখনোই বলতে পারবেন না যে একটা টিম ভালো একটা টিম খারাপ। তো অতএব নেপাল এবং নেদারল্যান্ড দুইটাই কিন্তু ভালো টিম। হ্যাঁ, তো এরা কিন্তু ইউরোপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে নেদারল্যান্ড, এবং নেপালও কিন্তু এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ওরা কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপের জন্য। তো আপনি এদের ফেলে দিতে পারবেন না। বাট আমার মনে হয় খুব ভালো কম্পিটিশন হবে বাংলাদেশের সাথে। তো ডেফিনেটলি বাংলাদেশ এদের এই দুইটা টিমের তুলনায় অনেক বেশি এগিয়ে, কারণ আমরা লাস্ট 2টা সিরিজও ভালো টিমের সাথে জিতেছি। তো আমার বিশ্বাস যে যদি এই সিরিজটা ভালো মতন আমরা শেষ করতে পারি আমাদের ক্যাপাবল অনুযায়ী, তা আমার মনে হয় যে কনফিডেন্সটা অবশ্যই আপনার কাজে দিবে, এবং এই কনফিডেন্সটা আপনার এশিয়া কাপে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুব সুবিধা হবে। আমি আরেকটা এখানে সুব্রত নিয়ে বলতে চাই যে আমরা তো খেলবো, সাথে আমাদের যে সিরিজটা এখানে যে উইকেটটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে যাতে আমাদের মানে মানে দুবাইয়ের যে ধরনের উইকেট হবে সেরকম উইকেটে যদি আমরা খেলতে পারি, হারে যদি পরের কথা, উইকেটে খেলা কিন্তু ট্রু উইকেটে খেলাটা কিন্তু কনফিডেন্স বাড়াবে। এখানে আমাদের উইকেটটা দেখা যায় যে অনেক সময় আনইভেন বাউন্স থাকে। এই জায়গাটা যদি আমরা এই সিরিজে উইকেটটা ইমপ্রুভ করতে পারি, এখানে যদি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে অবশ্যই আমি মনে হয় যে এশিয়া কাপে যে টি-20তে ভালো খেলবে। কিন্তু বিসিবি তো বলছেই যে আসলে আমাদের উইকেটটা ভালোই, এখন পাকিস্তান সেটা বুঝতে পারে ভালো। আমি বলছি, আপনি যদি দেখেন অ্যাভারেজ যদি দেখেন, উইকেট খারাপ ভালো হচ্ছে, ভালো সংখ্যাটা যেরকম বাংলাদেশের মধ্যে ভালো সংখ্যাটা কম, উইকেট যে খারাপ হয় তার না। কিন্তু আপনি অনেকগুলি সিরিজ যদি দেখেন, আমরা অনেক স্লো উইকেটে খেলছি বা স্পিনিং উইকেটে খেলছি। যখন আমরা এখান থেকে সিরিজ খেলে বাইরে যাচ্ছি তখন কিন্তু আমরা
আমাদের সেই ফর্মটা ধরে রাখতে পারছি না বিকজ অফ উইকেটে সেই ন্যাচারাল খেলাটা এখানে না করে ওখানে যা খেলতে পারছি না। তো এটা মানে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, নেদারল্যান্ডসের সাথে সিরিজটা নিয়ে কিংবা নেপালের সাথে সিরিজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। আপনিও বলেন ভালো দল। আবার আপনার মনে আছে কিনা, মানে ইউএসের যে ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার কথা ছিল T20 ওয়ার্ল্ড কাপ, সেটার আগে ইউএসের এগেনস্টে ম্যাচ খেলেছিল বাংলাদেশ এবং তারপরে ওই ইউএসের কাছে হেরে মনোবল যতটুকু ছিল সেটাও আসলে নষ্ট হয়ে গিয়েছিল। এইখানে এশিয়া কাপের আগে এরকম কিছু হওয়ার একটা মানে ভয় থাকে কিনা, আশঙ্কা থাকে না, কিনা? আপনি ভয় পেলে খেলবেন কীভাবে? কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্যই তো ওদের সাথে খেলতে হবে আমাদের। ওদের সাথে আমাদের কিন্তু যদি চিন্তা করেন, আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। আমাদের টিম কিন্তু মানে ওদের থেকে অনেক বেটার টিম। ওইভাবে যদি আমাদের মেন্টালিটি তৈরি করে রাখতে হবে। আমরা যদি এই দুই টিমের সাথে ভয় পাই তাহলে আমরা সেখানে কী খেলবো? তো আমার কাছে মনে হয় না এই দুই টিমের সাথে বাংলাদেশ ওইভাবে ভয় পাচ্ছে। তাদের ন্যাচারাল খেলাটা খেললে উইকেটটা যদি ইভেন থাকে, আমার মনে হয় যে বাংলাদেশ ওদের দাঁড়াতে দিবে না। আচ্ছা, উইকেটের ব্যাপারে কথা হচ্ছিল শামসুর রহমান শুভ। উইকেট নিয়ে তো আসলে অনেকেই কমপ্লেন করে থাকে, আমাদের লোকাল ক্রিকেটারও অনেক সময় ইয়ে করে। মানে এখন হয়তো বা আমাদের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজে এটা কোনো দোষ খুঁজেনি, কিন্তু যখন দেখা যায় যে কোনো একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা ফেল করি, তখন কিন্তু সংবাদ সম্মেলনে সে ক্রিকেটাররা সবার আগে উইকেট নিয়ে বলেন যে আমরা আসলে এই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত নই। মানে উইকেট খুবই রহস্যজনক আচরণ করছে, তার থেকে বেশি রহস্যজনক আচরণ করেন কখনো কখনো আমাদের ক্রিকেটার বোর্ড কর্তারা এই উইকেট নিয়ে। দেখেন, জিনিসটা হচ্ছে যে মিরপুরে যখন আপনি খেলবেন না, মিরপুরে কিন্তু ভেরি ডিফিকাল্ট যে আসলে আপনি উইকেটটা কেমন বিহেভ করবে, কি আচরণ হবে। তো এই দিক থেকে আমি মনে করি যে আসলে এরকম উইকেটে আপনি এরকম প্রিপারেশন নেওয়াটা, এত বড় টুর্নামেন্টে যাবেন, এটাও আসলে খুব একটা পজিটিভ দিক আমি মনে করি না। হ্যাঁ, আপনার ট্রু উইকেট হবে, আপনি হয়তোবা দেখেন আপনাকে কিছু কিছু সময় না সাহসী ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কীরকম? এখানে ধরেন আমরা হয়তোবা জিতা হারার চিন্তা করতেছি, রাইট? আপনি যদি দেখেন ইন্ডিয়া ডেভেলপ করেছে কিন্তু ট্রু উইকেটের মাধ্যমে। আপনি যখন ট্রু উইকেটে খেলবেন, আপনার বলারদেরই স্কিল বাড়ে, সাথে কিন্তু প্লেয়ারদের যারা ব্যাটসম্যান আছে এদেরও কিন্তু স্কিলটা বাড়ে। এতে হয় কি, আপনি হয়তোবা 1-1.5 বছর স্ট্রাগল করবেন টিমটা নিয়ে, কিন্তু আফটার দ্যাট আপনি যেভাবে কামব্যাক করবেন ওইটা আপনার লম্বা সময়ের জন্য যাবে। হ্যাঁ, তো এই কারণে আমি বললাম যে দেখেন এই টাইপের উইকেটে যখন আপনি 130-40 করলে আপনি যখন মনে করেন যে আমি সেফ, বাট আপনি যখন 180+ চেস করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আমার এখন কোন অ্যাটিটিউডে ব্যাটিং করা উচিত বা আমার কোন অ্যাটিটিউডে খেলাটা আমাদের উচিত। ওমানের সাথে সমস্যা হয়েছে, ওমান সিরিজে হারলাম না ওমানের সাথে। হ্যাঁ, তো আমি মনে করি যে আপনার কিছু কিছু সময় না একটু ব্রেভ ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা নেক্সট 5 বছর কোথায় দেখতে চাচ্ছি বা নেক্সট 10 বছর কোথায়। মানুষ চিন্তা করে 10-15 বছর 20 বছর ডমিনেট করার। অবশ্যই, মানে আমরা বুলবুল ভাইয়ের আন্ডারে যদি এটা না হয় তাহলে আর কখনো হবে। আর আমরা চিন্তা করি কি সিরিজ বাই সিরিজ, যে আমরা মানুষের থেকে কথায় বেঁচে যাব, মিডিয়া আমাদের প্রেশার দেবে না। জিনিসটা কিন্তু এরকম হওয়া উচিত না। জিনিসটা একটা সুন্দর একটা লাইন অনুযায়ী আপনি জিনিসটা প্রসেস বাই প্রসেস জিনিসটা ডেভেলপ করা, রাইট? আপনার মিরপুরে খেলা না দিলেও তো কোনো সমস্যা নেই, আমাদের চিটাগাংয়ের ট্রু উইকেট আছে, সিলেটে আছে, আপনি দেন না। আমরা হয়তো বা 1-2 রান 5 রানে হারবো, বাট তারপরে যে আপনি যে এই যে খেলাগুলো যে শিখবে যে আমাকে কোন সময় হিটিং করতে হবে, কোন সময় আমার খেলাটাকে ডিপে নিতে হবে, কোন সময় খেলাটাকে বানাতে হবে, এই জিনিসগুলো না ট্রু উইকেট না থাকলে সম্ভব না। ট্রু উইকেট না থাকলে ডিফিকাল্ট। আপনি দেখেন একটা ব্যাটসম্যান, সেট ব্যাটসম্যান, আপনি যখন পাওয়ার প্লেতে আপনি মিরপুরে পাকিস্তানের সাথে দেখবেন, ফার্স্ট T20-তে ফার্স্ট 6 ওভারে 40+ রান। হ্যাঁ, ফাকার জামান যেভাবে মারছে মনে হচ্ছে যে ট্রু উইকেট। হ্যাঁ, আফটার দ্যাট 40-45 রানে 5 উইকেট নাই। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? তো জিনিসটা হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে কই নিয়ে যেতে চাচ্ছেন, এবং নেক্সট 10 বছর না 15 বছর না 20 বছর। আপনি যদি সিরিজ বাই সিরিজ চিন্তা করেন তাহলে আমি মনে করি যে এখনও আমরা সেই আগের জায়গাতেই আছি। অবশ্যই আমি একটু শান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে আমরা বলছি প্রিপারেশন ক্যাম্প, যেটা আমাদের তো আরব আমিরাতে হবে সিরিজটা, সিলেট নাকি চট্টগ্রাম, আসলে কোনটা ক্রিকেটের জন্য বেটার হবে? মানে কন্ডিশনের বিচারেই যদি আমি বলি। না, আপনি যদি রান চান, রানের T20 আসলে রানই বেশি হয়, উইকেটও রানের জন্য করা হয়। সেক্ষেত্রে চিটাগাংয়ের উইকেটটা আমার মনে হয় যে খুবই ভালো হবে সিরিজটা T20-র জন্য। সেখানে যদি সিরিজ হয় কিংবা ক্যাম্প যদি সেখানে হয়, এটা বেটার হবে। এটা আসলে ক্যাম্প সিরিজ, এটা আসলে ডিপেন্ড করে। এখন আপনার মিরপুর উইকেটে কিন্তু মাঝে মাঝে অনেক রান হচ্ছে। জি, যে উইকেটগুলিতে রান হচ্ছে সেই উইকেটগুলিকে প্রিপেয়ার করে যদি করে ভালো হয়, কারণ মিরপুরে ক্রাউডে অনেক আসে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, ক্রাউড আসাটা।
সো আমার মনে হয় যে মিরপুরে যদি আমরা উইকেটটাকে ভালো করে করতে পারি, যে উইকেটগুলিতে রান হয় সেই উইকেটটাকে যত্ন নিয়ে যদি উইকেটগুলিতে খেলাই, তাহলে মনে হয় যে এই যে দর্শকের এখানে কিন্তু একটা ফ্যাক্টর থাকে। চিটাগাং খেলা হলে কিন্তু ওরকম দর্শক আসে না, সো দর্শকটাও কিন্তু ফ্যাক্টর আমাদের জন্য। সো আমি মনে করি যে যদি পারে মিরপুরে তাহলে বেটার, নাহলে চিটাগাং, নাহলে অবশ্যই আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, আমরা একটা বিরতিতে যেতে যাচ্ছি। আমরা কথা বলছিলাম যে আমাদের প্রিপারেশনটা নিয়ে আমাদের স্কোয়াডে কিছু চেঞ্জ আনা দরকার কি দরকার না, সেগুলো নিয়ে কথা বলছিলাম। ক্রিকেট নিয়ে আরও কথা আছে, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিচ্ছে। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের খেলার আড্ডায়। আপনাদের সাথে আছেন আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক দুজন তারকা হাসিবুল হোসেন শান্ত এবং শামসুর রহমান শুভ। আমরা কথা বলছিলাম দল নিয়ে, আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আবার একটু স্কোয়াড নিয়ে। আমরা দেখলাম যে ফার্স্ট টি-20 জয়ের পরে সেই দলটায় 5টা চেঞ্জ এসেছে। এই 5টা চেঞ্জ নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনি চেঞ্জ আনতে পারেন, 1টা 2টা 3টা, বাট 5টা এইভাবে চেঞ্জ আনাটা এটা ঠিক হলো না। এই চেঞ্জটা আসলে দলের জন্য কি ভালো হয়েছে নাকি হ্যাঁ হয়তোবা সিরিজটা একটু বেকায়দায় পড়ে গিয়েছিল, তারপরও মানে এই চেঞ্জগুলি কিভাবে করা দরকার? কারণ জেতার পরে মনে করেছিল পাকিস্তানের সাথে লাস্ট ম্যাচটা, অন্য দুঃখিত হ্যাঁ লাস্ট ম্যাচটা, কিন্তু অন্য যে প্লেয়ার তাদেরকে আমরা ট্রাই করব কিভাবে করব। আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে যে মানে যেমন তামিম একটা ম্যাচ, প্রথম ম্যাচ যেটা সেকেন্ড ম্যাচটা, ওই সময়টা ওকে ড্রপ দিয়েছে। এটা আসলে সিলেকশনের প্ল্যানের কিছু প্ল্যানিং থাকে, বাট আমার কাছে মনে হয় যে ওই সময়টা যারা রান করছিল তাদেরকে মানে সিরিজের ওইটা কিন্তু লাকিলে কিন্তু তামিম খেলেনি, বাট আমরা লাকিলি ওই দিন খুব ভালো বোলিং করেছি। তো ওই সময়টা আসলে ওরকম সময় চেঞ্জ করাটা না করলেই ভালো। বাট আপনি লাস্ট ম্যাচে আপনি সিরিজ জিতে গেছেন, আমাদের কিন্তু কিছু মানে প্লেয়ার দেখার খুবই প্রয়োজন। তো সেটা তখন লাস্ট ম্যাচে কাজে লাগালে ভালো। সেকেন্ড ম্যাচটা কিন্তু তামিমকে ড্রপ দেওয়ার পরে অনেক রিস্কি একটা ছিল, ডিসিশন ছিল। সো এই জায়গাগুলি ক্যালকুলেশনটা ভেরি ইম্পর্টেন্ট, যে কোন ম্যাচে কাকে কীভাবে চেঞ্জ করবো, কোন সময়টা চেঞ্জ করবো। আমি জানি না শুভ আমার সাথে একমত হবে কি না, বাট আমার কাছে মনে হয় যে মানে সিচুয়েশন বুঝে মাঝে মাঝে অবশ্যই প্লেয়ার আমাদের দেখা উচিত। কারণ আমাদের তো এমনি যদি ভালো খেলতো তাহলে কিন্তু অনেক কথা, ভালো খেলতে পারেনি দিকে এত কথা হচ্ছে, বাট তারা কিন্তু খারাপ প্লেয়ার না, সবাই ভালো প্লেয়ার। তো ওদের সুযোগ না দিলে আপনি কীভাবে জাজ করবেন? অবশ্যই শুভ ভাই দেখেন, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হতে পারে। তো আমার যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনি চেঞ্জ করতে পারেন, আর এটা খুব আমি মনে করি যে এটা খারাপ কোনো ডিসিশন না। কারণ আপনি যাকে খেলাচ্ছেন না সে হয়তো বা ইনজুরি কিনা, তার সিক কিনা, এটাও আমরা কিন্তু খুব ভালো মতন জানি না। হ্যাঁ, তো হয়তোবা সিক থাকতে পারে, হয়তোবা ইনজুরি থাকতে পারে। হ্যাঁ, সেই কারণে কিন্তু আপনি নাইম শেখকে সুযোগ দিলেন। তো আমি মনে করি এটা খুবই ভালো ডিসিশন, আপনি নাইম শেখকে সুযোগ দিলেন। কারণ এই ছেলেটা লাস্ট 2টা বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটের শর্ট ভার্সনে, নট অনলি শর্ট ভার্সন, ও কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিন্তু টপ 5-এ টপ 3-তে কিন্তু রান গেটার ছিল। তো আপনি যখন একটা ছেলেকে সিলেক্ট করবেন, ওকে আপনি প্রপার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তো সেই সুযোগটা কিন্তু আমার মনে হয় যে নাইম শেখ পেয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমি মনে করি যে আপনি যে চেঞ্জেসগুলো এনেছেন সিরিজটা জেতার পরে, আমি মনে করি এটা পজিটিভ দিক। আচ্ছা, নাইম শেখ তো সুযোগ পেয়েছেন, কতটুকু প্রুফ করেছেন? কারণ অনেকে কিন্তু এই যে হয় না, মানে একটা কিন্তু ট্রায়াল হয়ে যায়, অনলাইনে একটা ট্রায়াল হয়ে যায়, অনেক সময় সামাজিক মাধ্যমে বলেন যে না মানে নাইম শেখ কেন। এটা কিন্তু আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, শামসুর রহমান শুভ এই ধরনের সিচুয়েশন আপনাকেও ফেস করতে হয়েছে, এবং ওই সময় এমন একটা অবস্থা ছিল যে না মানে হ্যাঁ সুযোগ দেওয়া হলো, একটা প্রেসারে যে আবার দেখা গেল আরে পরের ম্যাচেই হচ্ছে। নাসুম কিন্তু অনেকদিন পর সুযোগ পেয়ে কিন্তু ভালো বোলিং করেছে ওই দিন, অন্যরা ভালো করতে পারেনি। তো এই যে নাইম শেখ, অনেকে বলছেন এখন আমার এতদিন দেখলাম নাইম শেখ রান পাচ্ছে, তাকে সুযোগ দেওয়া উচিত। এখন নাইম শেখ আবার ফিরেছেন, নিজেকে কতটুকু প্রুফ করেছেন, আরো সময় বাকি আছে, কিন্তু এখনই সবাই বলছেন রান করছে ডোমেস্টিকে, কিন্তু ইন্টারন্যাশনাল যে বিজয় রান পাচ্ছে না, এটা আসলে যারা কোচেস আছেন তাদের এই ফাইনালটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। নাইম শেখকেও কি আমরা এই একই কেসে ফেলবো কিনা একটু শুভ যদি বলতেন। না, আমি মনে করি যে নাইম শেখের আর একটু সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, যেহেতু একটা ছেলে এতগুলি বছর ভালো ক্রিকেট খেলেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তো আমি মনে করি যে ও মাত্র 3টা ম্যাচ সুযোগ পেয়েছে। ঠিক আছে, তো আপনি যদি এরকম টাইপের উইকেটে দেন, আপনি আসলে এরকম টাইপের উইকেটে ব্যাটসম্যান এবং বলাররা হয়তো বা আপনি সিলেক্ট করতে পারবেন, বলের দিক থেকে ওইদিকে টার্ন করবে। হ্যাঁ, পেস বলাররা একটা মুভ পাবে,
বল ফ্লাই করবে, বাট আপনি ব্যাটসম্যানদের জন্য এইসব টাইপের উইকেটে কিন্তু আপনার ভেরি ডিফিকাল্ট। কারণ কি আপনি খেলাটা খেলতেছেন টি-20, খেলাটা আপনি টেস্ট ম্যাচও খেলছেন না, আপনি 50 ওভার্সের গেমও খেলছেন না। তো টি-20তে আপনার ইন্টেন্সিটি অনেক হাই থাকতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে নাইম শেখ আপনি মাত্র 3টা ম্যাচ দেখে আপনি জাজ করাটা ঠিক না। হ্যাঁ, আমরা অনেক জায়গায় দেখেছি যে নাইম শেখ নিয়ে অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বাট আমি মনে করি যে নাইম শেখ আরেকটু সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, তারপরে যদি ফেলিয়ার হয় তাহলে সে তার রেজাল্টটা নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, আপনি 3টা ম্যাচ দেখে বা 2টা ম্যাচ দেখে আপনি কখনো একটা প্লেয়ারের রেকর্ডটাকে আপনি জাজ করতে পারেন না। আরেকজন ক্রিকেটার আছেন নুরুল হাসান সোহান, তিনি কিন্তু এটা আপনি খুব একেবারে ভালো, prove করছেন। হ্যাঁ, এখন আপনি তার এটা in হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি কিনা, যদিও দেখেন- উইকেট কিপার ব্যাটার হিসেবে আমাদের এখন চয়েস আছে, হ্যাঁ, তারপরও আপনি দেখবেন যে সোহান কিন্তু আমি মনে করি যে ভেরি আনলাকি জি এই মোমেন্টে, এই কারণে যে ওর সবচেয়ে বেস্ট পিক টাইমে আছে। হ্যাঁ, ও কিন্তু এই টিমের সাথে 4ডে ক্রিকেটে কিন্তু আপনার 100 মেরেছে, 50 করেছে, ওয়ান ডেতে আপনার 100 মেরেছে, 50ও করেছে। তো আপনি এরকম একটা টাইপের প্লেয়ার যে খেলাটাকে ডিপে নেয় এবং খেলাটাকে বানায়, রাইট? আপনি এখন যদি আপনি যদি আমাদের বাংলাদেশ টিম দেখেন, অনলি জাকির আলী ছাড়া খেলাটাকে ডিপে নিয়ে যাওয়া এবং খেলাটা বানানোর প্লেয়ার খুব কম। ইভেন লোয়ার মিড অর্ডারে কেউ lower একজন middle মানে order, right? স্ট্যান্ড করার মতো এরকম। হ্যাঁ, শুভ আমার মনে হয় যে আমার জানা মতে সোহানের সাথে মনে হয় ভর্তি কথা হয়েছিল, ও চলে গেল আপনি টি-20 খেলতে আপনার রংপুর রাইডার্সের হয়ে, ওই জায়গাটা ও ছুটি চেয়েছে। আমি জানি না সত্য কি না মিথ্যা, এরকম একটা আমি কথা শুনেছি। তাকে বলা হয়েছিল সে এই সিরিজের জন্য, বাট সে এই টি-20 রংপুর রাইডার্সের জন্য খেলতে চলে এবং তিনি দারুণ খেলেছেন টুর্নামেন্টে, তারপরও জানি না, আমি শুনেছি কথাটা, আমি শিওর না। আচ্ছা, মানে জেনেছেন শিওর না, আচ্ছা শুনেছি আর কি একজনের কাছ থেকে, যাই হোক হতে পারে। শুভ ভাই কি আসলে চান যে সোহান এখনো যদি সুযোগ থাকে? আমি মনে একটু করি যদি যে দেখা ওর যায়। মতন প্লেয়ার এখন বাংলাদেশ টিমে থাকাটা খুবই জরুরি। কারণ কি ও কিন্তু ইয়াং না, এখন কিন্তু ও কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার। অবশ্যই অবশ্যই তো ওর Sensible মতন player. প্লেয়ার থাকলে হবে কি ড্রেসিং রুমটা আরো হেলদি থাকবে। হ্যাঁ, আপনার অনেক যারা 2-4টা ম্যাচ খেলেছে এরকম টাইপের প্লেয়াররাও ওর থেকে হেল্প নিতে পারবে। তো আমি মনে করি যে ওর মতন ম্যাচ বানানো প্লেয়ার আপনাকে সুযোগ দিতে হবে। তো সুযোগ দেওয়ার জন্য আমি মনে করি যে এখনও ও আমাদের টিমে থাকার মতন প্লেয়ার, এবং আমার মনে হয় খুব ভালো ডিসিশন হবে যদি সোহান ইনক্লুড হয় এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ টিমে। শান্ত ভাই এটা কতটুকু চান্স দেন? কারণ হ্যাঁ, ওই যে সোহানকে খেলাবে কোথায়, ক্যাপ্টেন তো আছেন না, এই জিনিসটা কি দেখেন, টোটালি কিন্তু সোহানের সবাই বলছেন সোহান এখন রাডারে থাকার মতো কিন্তু প্লেয়ার না। সোহান নিজেকে প্রুফ করে ফেলেছেন অলরেডি, এখন শুধু ওই যে যেটা বললাম সাইড দিয়ে দেখেন, আমার মনে হয় ওর মতন বেস্ট মানে কিপিং এখন তো নাই, ও বেস্ট কিপার আমার কাছে মনে হয় বর্তমানে। আর ব্যাটিংয়ে যে সময়টা যায় টি-20তে আপনি আসলে খুব রেয়ার, কিন্তু ও কিন্তু প্রায় সময় ভালো একটা ইয়ে দেয়। বাট বাংলাদেশ টিমের সাথে টি-20তে কিন্তু ওর ব্যাটিংয়ের সাইডটা একটু হলেও আমার কাছে মনে হয় যে একটু প্রেশার নিয়ে নেয়। বাট সেই জায়গাটা আমি জানি এখন যেই পজিশনে আছে, তার যে অভিজ্ঞতা হয়েছে, সুযোগ দিলে হয়তো সেটা ভালো, টিমের জন্য ভালো হবে। কারণ ওরা কিন্তু ওর ভালো সেন্স হয়েছে, অনেক কী বলবো অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ার। সেক্ষেত্রে ওইটা কাজে দিবে আমাদের মনে হয়। এটা বাকিটা আসলে সিলেকশন আছেন, এখানে সিলেক্টর আছেন, আমরা অনেক কিছু দেখেন, চিন্তা করেন। অবশ্যই আরেকজন প্লেয়ার আছেন যাকে নিয়ে কিন্তু আমরা গত 1 বছরে কিংবা 1.5 বছর সবচেয়ে বেশি কথা বলেছি, মেহেদী হাসান মিরাজ। এই যে শেখ মাহেদী নাকি মেহেদী হাসান মিরাজ অনেক সময় নিজেকে প্রুফ করতে পারছেন না, আবার অনেক সময় পারছেন। শেখ মাহেদী আবার যে সুযোগটা পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগানোর চেষ্টা করছেন। এই কম্পিটিশনটাকে আমরা এই এশিয়া কাপের আগেও দেখতে পারবো কিনা, মানে 11-এ থাকার যে আসলে উইকেট, এটা ডিপেন্ড করে উইকেটের উপর আমার কাছে মনে হয়। আপনি উইকেটটা জাজ করতে হবে যে এটা কি কার জন্য বেটার। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে টি-20তে ফ্ল্যাট উইকেটে শেখ মেহেদী ফ্ল্যাট উইকেটে কিন্তু ভালো বোলিং করে, আবার সেই ক্ষেত্রে আবার কিন্তু ফ্ল্যাট উইকেটে মিরাজ কিন্তু ভালো ব্যাটিং করে। তো এই জিনিসটা আসলে এখানে সিলেকশন প্যানেল যারা আছে উইকেটটা দেখে টিম কম্বিনেশনের মাধ্যমে খেলতে হবে। এমন হতে পারে দুজন একসাথেও খেলতে পারে উইকেটের উপর নির্ভর করে। আর মিরাজ কিন্তু দেখা যায় যে একটা সময় আমাদের ব্যাটিংয়ের অনেক সময় দরকার হয় যখন, সে সময় কিন্তু সে ভালো একটা ব্যাটিং সাপোর্ট দিয়ে দেয়। মানে দুজন কিন্তু 19-20। অ্যান্ড ডিসিশনটা হচ্ছে যে যারা ওইখানে আছেন তারা উইকেট দেখে, টিমের কম্বিনেশন দেখে আসলে নেওয়া উচিত আমার মনে হয়। আর এখানে আপনি কাউকে ফেলে কথা বলতে পারবেন না। অবশ্যই। আচ্ছা শামসুর রহমান শুভ, অনেক সময় কি মনে হয় যে আমরা মেহেদী হাসান
মিরাজের মানে তার যে ব্যাটিং কনফিডেন্সটা সেটা অনেক ক্ষেত্রেই লো করে দিচ্ছে গত কয়েক বছর আসলে তার ব্যাটিং নিয়ে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যাটিং পজিশনটা নিয়ে যদি এটা না হতো তাকে যদি একটা জায়গায় সেট হতে দেওয়া হতো তাহলে আমরা বেটার আউটপুট পেতাম, এরকম কি মনে হয় কিনা? দেখেন, হ্যাঁ, এইটা আপনি ভালো কথা বলেছেন যে ওকে একটা জায়গায় সেট করাটাও খুবই জরুরি। হ্যাঁ, কারণ ও কিন্তু এখন আর ইয়াং প্লেয়ার নাই, ও কিন্তু এখন মোস্ট সিনিয়র এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। তো আপনি এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ারকে একটা জায়গায় সেট করা উচিত। আর যারা ইয়াং প্লেয়ার থাকে এরা ফ্লেক্সিবল হওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, তো আমার মনে হয় যে মিরাজকে একটা জায়গায় সেট করা উচিত। এবং আপনি যদি টি-20 শেখ মেহেদী আর মিরাজের কম্পেয়ার করেন তাহলে আমি মনে করি যে শেখ মেহেদী মিরাজের থেকে অনেক বেশি এগিয়ে। হ্যাঁ, বাট আপনি যদি চিন্তা করেন টি-20তে আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজ ওপেনিং ছাড়া আসলে নিচের দিকে খুব বেশি সুইটেবল হবে না। হ্যাঁ, আর শেখ মেহেদী কিন্তু সাফল করে উপর নিচ খেলানো যায়। বাট আপনি যদি আমি দুজনের ব্যাটিংটাই অলমোস্ট সিমিলার, বাট আপনি যদি বোলিংটা দেখেন তাহলে আমি মনে করব যে ফার বেটার শেখ মেহেদী টি-20-র জন্য। অবশ্যই, মানে সেক্ষেত্রে অবশ্যই শেখ মাহেদী সবাই প্রশংসা করেছেন, ইভেন লিটন দাস তো তিনি বলেই ফেলে যে তিনি সার্ফেস অনুযায়ী শেখ মাহেদীকে পছন্দ করেছিলেন। আচ্ছা, একটা ব্যাপার যে এই দলটার জন্য মনোবিদ আসছেন, কারণ হ্যাঁ আমরা অনেক সময় প্রেশারটা নিতে পারি না, যেই চাপটা থাকে সেটা চাপ শুধু ক্রিকেট খেলায় থাকে, চাপ কিন্তু আপনার বাসায় ঘরের মধ্যেও চাপ থাকে, ক্রিকেটটা কিন্তু সেখানেও এফেক্ট করে মানসিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক কিছু মানে ঘরে সমস্যা হচ্ছে বা তার অন্য কোনো সমস্যা সেটা আমরা শেয়ার করতে পারি না, কাউকে বলতে পারি না, এটা কিন্তু কাজে দিবে। আমার কাছে মনে হয় অনেক প্লেয়ারে অনেক সময় দেখা যায় যে বাসার প্রবলেমগুলি ওর খেলায় এফেক্ট করে, সেটা সে কারোর সাথে বলতে পারছে না। সেই ক্ষেত্রে যদি এরকম হয় অনেক সাকসেস পাবে আমার কাছে মনে হয়। এই জায়গাটা আমরা মানে মেন্টালি যে একটা মানে ফ্রি খেলা ক্রিকেট, বা আমি যে ভালো খেলছি না বাদ পড়ে যাবো, অনেক ধরনের মিডিয়া যে প্রেশারগুলো এগুলো কীভাবে হ্যান্ডেল করবো তারা কিন্তু একদম প্রপারভাবে সেগুলো মাথায় দিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু মানে আমার যে সাথে আমাদের দেশে একজন থাকবেন, মহিলাও একজন থাকবেন। সো আমার মনে হয় যে যারা থাকবেন দেশে তারা যাতে কন্টিনিউ জিনিসটা থাকতে পারে, প্লেয়ার যাতে যখনই তার এই সমস্যাগুলি হবে সে যাতে সাথে সাথে এসে তার সাথে কাউন্সিলিং করতে পারে, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয়। অবশ্যই আমি একটু শামসুর রহমান শুভর কাছে জানতে চাচ্ছিলাম, আসলে এটা আসলে একজন মানে ক্রীড়া সাংবাদিক হিসেবে এটা জানার আগ্রহী যে মনোবিদ আসছেন, হার্ড হিটিং কোচ আসছেন, মানে কখনো শামসুর রহমান শুভ কিংবা তার যারা ব্যাচের রাজা আছেন তাদেরকে কখনো মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা পেতাম, মানে আমরা আমাদের সময় যদি থাকতো তাহলে আমরা আরও নিজেদেরকে আরও বেটার ওয়েতে প্রুভ করতে পারতাম জিনিসটা, এরকম কখনো মনে হয় কিনা? 100% আমরা হয়তো আরও ফার বেটার প্লেয়ার হতে পারতাম। হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে যে এখনকার কালচার আর তখনকার কালচার, বা শান্ত ভাইরা যখন খেলেছে তখনকার কালচার কিন্তু আপনি মিলাতে পারবেন না। হ্যাঁ, তখনকার কালচার একরকম ছিল, আমাদের সময় একরকম। হ্যাঁ, আমাদেরটা অলমোস্ট সিমিলারই ছিল যে একটা দুইটা ম্যাচ তারপরে ন্যাশনাল টিম থেকে বাদ, মানে সব কিছু থেকে বাদ। বাট এখনকার প্লেয়াররা কিন্তু ওই কালচার থেকে অনেক বেরিয়ে আসছে, তো এরা কিন্তু যথেষ্ট পরিমাণের সুযোগ পায়, আবার বাদ পড়ে গেলেও কোনো না কোনো একটা জায়গায় কিন্তু থাকে। আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না। আর আপনি যদি বলেন মনোবিদ এটা আসলে খুবই দরকার, বাট এটা আমি মনে করি যে অল্প সময়ের জন্য না, আমরা যদি প্রপার নিয়োগ দিতে পারি তাইলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ কি হয় কি দেখেন, আমরা হোম সিরিজে নয় আপনি হয়তো বা খেলা শেষ করে একটু ফ্যামিলির সাথে সময় কাটান, আপনি একটা মাইন্ডটা ফ্রেশ করতে পারলেন। বাট আপনি যখন অ্যাওয়ে সিরিজগুলিতে যান 1 মাস 1.5 মাসের জন্য, তখন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি আপনি আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, আপনার অনেক কাছের মানুষজনকে রেখে আপনি যাচ্ছেন 1.5 মাসের জন্য। ওইখানে আপনি ভালো খেললে তো আলহামদুলিল্লাহ, খারাপ খেললে কিন্তু আপনি রুমের একটা কোনায় বা বাসে যখন উঠবেন তখন কিন্তু একটা কোনায় চুপচাপ বসে থাকবেন। তো এইসব জিনিসগুলো না আমরা দেখেছি, আমরা জানি। তো এই জিনিসে আমার মনে হয় যে এটা যদি লম্বা সময়ের জন্য নিয়োগটা দেয় মনোবিদ, এটা আমার মনে হয় যে বাংলাদেশ টিমের প্লেয়ারদের জন্য, যেমন আমাদের ডাক্তার আছে, ফিজিও আছে, ট্রেনার আছে, সবসময় থাকে, এই পার্টটাও থাকতে হবে, এই পার্টটা থাকলে খুবই ভালো। যেমন এখন যে জেনারেশন কিন্তু আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া, এটা একটা বিশাল ফ্যাক্টর, এটা কীভাবে হ্যান্ডেল করবে, এবং ইয়াং প্লেয়াররা যেভাবে খুব 19-এর পরে যেভাবে তাদের হাতে টাকা আসে সেটা কীভাবে ইউটিলাইজ করবে সেটাও কিন্তু খুবই দরকার। অবশ্যই আমাদের দুজন ম্যানেজমেন্টটা কীভাবে দরকার, লাইফ ম্যানেজমেন্ট। অবশ্যই আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। দুজন সাবেক ক্রিকেটার বলছিলেন মনোবিদ প্রয়োজন আছে এবং সেটা খণ্ডকালীন নয়, সেটা পূর্ণকালীন সময়ের জন্য। হয়তোবা এটা তাদের সময় থাকলে তারাও নিজেদেরকে আরও বেটার ওয়েতে প্রুভ করতে পারতেন। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আরও কথা রয়েছে আমাদের সাথেই থাকুন।
স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায় আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত এবং শামসুর রহমান শুভ। আমরা কথা বলছিলাম ক্রিকেটের এবং এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে, আরও অন্যান্য বিষয়গুলো ছিল। আমরা একটু চলে যেতে চাই আমাদের বিসিবির অন্যান্য কার্যক্রমে। আমরা শুনছি বিপিএল একেবারে নতুনভাবে করার চেষ্টা চলছে, যেটা নিয়ে মানে গত সিজনে বেশ সমালোচনা হয়েছে। একই সাথে এনসিএলটা খুব মানে একেবারে নতুন একটা ডিসিশন, সেটা হচ্ছে যে বিদেশি ক্রিকেটার খেলবে এনসিএলে। শামসুর রহমান শুভ, মানে ক্রিকেটকে তো একেবারে বিদায় বলেননি, তাই না? মানে জাতীয় দলে হ্যাঁ আল্লাহ যদি কপালে থাকে আবার হয়তো ফেরবে, কিন্তু ক্রিকেটকে তো একেবারে বিদায় বলেননি। এনসিএলে বিদেশি খেলানোর যে সিদ্ধান্তটা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ আপনি তো এখনও খেলে যাচ্ছেন। আমি মনে করি না এটা খুব ভালো ডিসিশন। মানে এটা হইতেই পারে না, আপনি একটা বিদেশি প্লেয়ার আনবেন আর আপনার দেশের একটা প্লেয়ার যে হয়তো বা ইন ফিউচারে বাংলাদেশ টিমে খেলতে পারে এমন একটা প্লেয়ার সুযোগ পাবে না। আপনি যদি এমন হয় যে আপনি সাঙ্গাকারার মতন বা 150+ বলার আপনি আনতেছেন, পেস বলার, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে এটা ঠিক আছে। কিন্তু আপনি কি মনে করেন যে ডিভিশনে এরকম $10,000 $15,000 বা $20,000 প্লেয়ার আনবে ওই মানের? আমরা পেস বলতে আমাদের একটু পেস কম, শুধু পেস বলার বিদেশি আমাদের না। আমি খালি দুইটা জিনিস দিয়ে আমি উদাহরণ দিলাম যে আমার কাছে মনে হয় না যে এটা খুবই ভালো ডিসিশন হবে যে আপনি মানে বিদেশি প্লেয়ার আনবেন। যদি মানে সম্পূর্ণ আনা হয় আমার কাজে দিবে, কারণ হ্যাঁ আমি এটাই বললাম যে সাঙ্গাকারার মতন যদি প্লেয়ার আপনি আনেন, শেয়ার করেও তো অনেক কিছু দেখা যায়। আপনি সাঙ্গাকারার মতন এরকম প্লেয়ার এখন যারা আছে, যারা টপ লেভেলে খেলছে, আপনি এদেরও তো অ্যাভেলেবেল কিনা আপনি সেটাও আপনার আগে জানতে হবে। বাট এরকম প্লেয়ার যদি আসে, নট অনলি যে প্লেয়াররা বেনিফিট পাবে, সাথে কিন্তু কোচ এবং ম্যানেজমেন্ট যারা থাকবে এরাও কিন্তু খুব বেনিফিটেড হবে, এরাও অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, তো আমি যেটা শুনেছি যে আপনার জানি না এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, যে বিসিএলও আপনার কি বলে বিদেশি একটা টিম আসবে। আমি মনে করি না যে বিদেশি টিম আনার জন্য এবং খেলাটা কম্পিটিশন হওয়ার জন্য। দেখেন, যারা এইসব কথা বলে না যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা কম্পিটিশন না, প্লিজ আমি তাদের বলবো যে এসি রুমের থেকে অ্যাটলিস্ট মাঠে আসেন, খেলাটা দেখেন। এবং যারা এইসব কোচ আছে, যারা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা চালায়, কোচিং করে প্রত্যেকটা ডিভিশনে, আপনি এদের সাথে একটু পার্সোনালি বসেন। এরা কিন্তু জানে যে আসলে প্লেয়াররা কতটুকু কষ্ট করতেছে এবং প্লেয়াররা কিভাবে, কি মোটিভ নিয়ে, কিভাবে আপনার একটা ডিভিশন আরেকটা ডিভিশনের কিন্তু ইগো প্রবলেম থাকে। জি হ্যাঁ, যেমন আমি যদি বলি যে প্রত্যেকটা ডিভিশনের সাথে কিন্তু ইগো প্রবলেম থাকে, স্পেশালি যখন আমরা প্লেয়াররা মাঠে নামি, যে আমরা কখনো হারতে চাই না রাজশাহীর কাছে, আমরা কখনো হারতে চাই না ঢাকার কাছে। তো এরকম করে আপনি যদি চিন্তা করেন তাহলে আমি মনে করি না এটা খুবই ভালো ডিসিশন। হ্যাঁ, আপনি যদি খেলাটা কম্পিটিশন বাড়াতে চান, তাহলে আপনি এইটা চিন্তা করতেছেন না যে আপনার দেশের আরও 20টা প্লেয়ার সুযোগ পাচ্ছে না। আপনি তো আপনার দেশের প্লেয়ারদের কথাটাও আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি টুর্নামেন্ট এবং খেলাটাকে, একই সাথে কিন্তু এখানে বেশ কিছু প্লেয়ার আছে যারা কিনা ক্লাব ক্রিকেটেও ওইভাবে খেলার সুযোগ পান না। তাদের জন্য আমি এই বিষয়ে আসতেছি। দেখেন, বিসিএলটা যখন হয় না, তখন না আমরা প্রমিসিং প্লেয়ার, ফিউচার প্লেয়ার নিয়ে চিন্তা করে বিসিএলটা হয়। অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে 8,000 9,000। না, এই যে এটা আমি তোমার সাথে একমত না, কারণ বিসিএল আমি কাজ করছি তো। হ্যাঁ হ্যাঁ, বেস্ট প্লেয়ারগুলিকে নেওয়া হয় ফিউচার চিন্তা। বিসিএলের কথাটা বলছি, যারা ভালো খেলেন তুমি দেখবে যে বিসিএলে কিন্তু কম্পিটিশন বেশি, তোমাদের যতই বলি ন্যাশনাল অনেক বেশি, বিকজ 4টা টিমের মধ্যে কিন্তু বেস্ট প্লেয়ারগুলি নেওয়া হয় এবং যারা সিনিয়র কিছু প্লেয়ার আছে যারা পারফর্ম করছে কিন্তু নিচ্ছে না, তাদেরকেও কিন্তু নেওয়া হয়। তা আমার মনে হয় না তুমি যেটা বললে এই জায়গাটা আমি একটু বিসিএল এর ক্ষেত্রে আমি হয়তোবা আপনি তো ইসলামী না, আমি নবচিত্রে কিন্তু কাজ করছি, ইসলামী ব্যাংক ছাড়াও কিন্তু লাস্ট ইয়ার আমি বোর্ডের হয়ে করছি। আমি আমার বিষয় হয় যে যেমন বিসিএল অনেক সময় হয় যে আমাকে রাখা হয় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার রেকর্ড দেখেন টপ 5-এ, তখন আপনি কি বলবেন? তখন আমি জিনিসটা কি বলবো যে উপর মহল থেকে আসছে। আরে এইটা হয়তোবা শান্ত ভাই আপনি জানেন না, আমি আমারটা দিয়ে আমি উদাহরণ দিয়েছি। হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না যে আপনি আমাকে ওই অপরচুনিটি দিয়েছেন আপনার সাথে খেলা। আমি আশরাফুলকেও দিয়েছি, কারণ তাদের ফিউচার আমি দেখেছি। তো এমনও হয়েছে
যে আমি দেশও মেরেছি, আমারও বাসায় পাঠায় দেওয়া হয়েছে উইদাউট এনি রিজন। এইগুলা কিছু উনিও জিনিস- উনিও হ্যাঁ, আমি উনিও একটু উনিও বিরক্ত। ম্যানেজার ছিলেন এবং ওনার কথাটাও শোনা হয়নি। হ্যাঁ, তো আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার কাছে মনে হয় না আমি এই প্লেয়ার, আমি চাবো যে আমার আরও 20টা প্লেয়ার, একটা টিম যদি বারে BCL এ 20টা প্লেয়ার সুযোগ পাবে। হ্যাঁ, আপনি যদি প্লেয়ার আরও তৈরি করতে চান, দেখেন আমরা কেন থার্ড ডিভিশন কোয়ালিফাইনে 20টা প্লেয়ার, থার্ড ডিভিশনের 20টা প্লেয়ার, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের 20টা করে টপ প্লেয়ারদের আমরা নেই যারা পারফর্মার 20টা প্লেয়ার। আমরা তো এটা বাছাই করতে পারি। বাংলাদেশে তো অনেক জায়গা আছে খেলার মাঠে, আপনার একটা টুর্নামেন্ট করি না, ওইখান থেকেও তো আপনি প্লেয়ার বাছাই করতে পারবেন, রাইট? তো সেই হিসাবে আমি যদি মনে করি যে আমার কাছে মনে হয় না যে আসলে একটা প্লেয়ার বা একটা ফার্স্ট ক্লাস টিম এনে আপনি খুব বেশি কম্পিটিশন অবশ্যই আপনি হবে। তো সিস্টেমের সাথে হ্যাঁ। মানে সিস্টেমের সাথে আছেন, আপনি দেখছেন অনেক প্লেয়ার খুঁজে বার করছেন এবং একই সাথে এই লিগগুলো একেবারে ক্লোজলি আপনি ফলো করছেন। এনসিএল এই যে বিদেশি খেলানোর যে এটা আসলে কি পার্সপেক্টিভে করা হয়েছে যদি যেটা কোয়ালিটি যদি হয় খুবই ভালো। আর আমার হচ্ছে যে আমরা পেস বোলিংয়ে যেটা আমাদের সমস্যা ব্যাটসম্যানদের, যে আমরা জোরে বলার বাইরে যে খেলতে ওইভাবে সমস্যা, তো আমার মনে হয় যদি একটা ফিক্স করে দেয় যে পেস বোলার আনতে হবে যাদের পেস অনেক বেশি এরকম বের করে, যারা অনেক বাইরে অনেক বলার আছে অনেক জোরে বল করে এবং ভালোই বল করে, তো সেইগুলো যদি সেক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে কিছু মানে করে আনা হয় সেটা হয়তো কাজে দেবে। বাট আমি মানে দেখা যায় যে সব ডিভিশনই জিততে চায়, কম্পিটিশন করতে চায়, তখন জিনিসটা তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোনো ডিভিশনের টাকা বেশি আছে, তার ভালো প্লেয়ার আছে, কোনো ডিভিশন পারছে না। সো এটা আসলে তারপরে বোর্ডের তো অবশ্যই চিন্তা আছে যে বেনিফিট কিছু আসতে পারে, বাট আমার মনে হয় যে স্পেসিফিক যেটা হবে ওইটা কাজে দেবে। বোলিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে হয় কোয়ালিটি স্পিনার আনতে হবে, জোরে বলার আনতে হবে যদি আনেন যেটা, আর যদি ব্যাটসম্যান আনেন যেটা শুভ বললো কোয়ালিটি ব্যাটসম্যান আনতে হবে, যে তার সাথে থেকে জি অনেক কিছু শেখা যাবে। অবশ্যই। আমরা মানে এনসিএল এর সাথে বিপিএল এর কথাটাও চলে আসে। বিপিএল নাকি এবার একেবারে অন্যরকম হবে, এটা কিন্তু সবাই বলছেন। সেদিন মাহবুব আনাম এসেছিলেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, তিনি বলছেন বেশ চিন্তা ভাবনা করেই সব কিছু করা হচ্ছে। কতটুকু আশাবাদী শামসুর রহমান শুভ? দেখেন, আশাবাদী তো অবশ্যই, যে ভালো হলে খুব ভালো। যে একটা ফ্র্যাঞ্চাইজি আপনি যখন করবেন, একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন আপনি মাঠে নামবেন, তখন কিন্তু আসলে নট অনলি যে শুধু ফ্র্যাঞ্চাইজির উপরে সব কিছু, জিনিসটা কিন্তু আপনার প্লেয়ার আছে, অফিসিয়াল আছে, সবই আছে, অফিসিয়াল আছে, আপনার ফ্যান পেজ আছে, সব কিছু মিলিয়ে আমি মনে করি যে যেহেতু আপনি নতুন করে করতে চাচ্ছেন, তো জিনিসটা ভালো। যে আমরাও চাই যে নতুন করে হোক, কারণ আমরা আসলে এই শর্ট ভার্সনের টুর্নামেন্টে আমরা আসলে অনেক পিছিয়ে, যেহেতু বিপিএল অনেক আগে থেকে হয়েছে, আমাদের পরেও অনেক টুর্নামেন্ট অন্যান্য দেশে হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। তা আমি মনে করি যে মাহবুব ভাই যেটা করছে সেটা খুব ভালো, যে উনি আরও জিনিসটাকে আরও সুন্দরভাবে করতে চাচ্ছে। তা আমি এটা আমার কাছে মনে হচ্ছে যারা ওনার তারা যদি অনেস্ট থাকেন। আর মানে ওইটাই, মানে শান্ত ভাই অ্যাটলিস্ট মানে বলতে চাচ্ছেন যে ভাই পারিশ্রমিক না অনেক কথা হয়েছে, আর এইসব বিষয়ে কথা বলতে চাই না। শুধু পারিশ্রমিক না, অনেক ক্ষেত্রে পেশাদারিত্ব সবকিছু মিলিয়ে আমাদের দেশের চিন্তা করে, দেশের প্লেয়ারদের চিন্তা করে, এবং প্লেয়ারদেরও চিন্তা করতে হবে। অনেস্টি একটা বিশাল ফ্যাক্টর। এই যদি সামনের দিকে নিতে চাই, আমাদের টিম ভালো খেলতে চাই, এখানে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। তো আমার মনে হয় যে ওনার এবং প্লেয়ার যারা আছেন অনেস্ট খেলতে তো হবে। আপনি ওরকম টাইপের ওনার দিবেন যে আসলে এটা অনেক বড় আমরা তো একটা অনেক মেসেজ। যারা দুজন সাবেক ক্রিকেটার আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাদের মতামতটা জানানোর জন্য। দুজন সাবেক ক্রিকেটার, তারা বলছিলেন, সাবেক ক্রিকেটার না, শুভ তো খেলেই যাচ্ছেন, তিনি সবকিছুই দেখেছেন, আরও দেখবেন সামনে। বলছিলেন যে এনসিএল বিপিএল যাই হোক, সেগুলো একেবারে আমাদের দলের ডেভেলপমেন্টের প্রয়োজনে সেই উদ্যোগগুলো নেওয়া উচিত, এবং অবশ্যই বিপিএল অ্যাটলিস্ট আমাদের T20 যে লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, সেটা ইমেজটা যাতে বদলে দেয়, এই প্রত্যাশায় শেষ করছি আমরা আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।